নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় কি? আমরা আজকে আলোচনা করাবো হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। আমরা জানি যে বিক্রয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই হোক সেটা সোল ট্রেডারশিপ, হোক সেটা পার্টনারশিপ অথবা হোক সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি অথবা কোনো সার্ভিস অর্গানাইজেশন। প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু টার্গেট থাকে যে দিন শেষে কিন্তু সে তার প্রোডাক্ট গুলোকে বা তার সেবাকে সে বিক্রি করবে। বিক্রি করে সে এখান থেকে কিছু অর্থ আয় করবে যেখানে তার প্রফিটেরও একটা অংশ থাকবে। সো বিক্রয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোকে আমরা কিভাবে জাবেদার বইতে লিপিবদ্ধ করব। তো জাবেদার বইতে বা জার্নাল তৈরি করা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। আমাদেরকে ১ম এ যে জিনিসটা মনে রাখতে হবে যে বিক্রি করার মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি ধরনের প্রভাব পড়ে। আমরা জানি যে প্রত্যেকটা লেনদেন বা প্রত্যেকটা ট্রান্সেকশন এর কিন্তু ২ টা দিক থাকে। একটা হচ্ছে ডেবিট আরেকটা হচ্ছে ক্রেডিট। এক পক্ষ সুবিধা গ্রহণ করে, অন্য পক্ষ সুবিধা প্রদান করে। এটাকেই আমরা বলি হচ্ছে ২ তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। যেটা আমরা জানি যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি এটা আমাদেরকে আজ থেকে আরো কত সালে ১৪৯৪ সালে উনি কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে গিয়েছিলেন। তার বিখ্যাত বই 'সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটি' এর মধ্যে। সো আপনারা নিশ্চয়ই বুঝে ফেলছেন যে আমাদের বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ২ টা দিক থাকে। সো একটা পক্ষ ডেবিট হবে, অন্য পক্ষ ক্রেডিট হবে। আমরা যখনই বিক্রি করব, বিক্রি করার মাধ্যমে কিন্তু আমাদের আয় বৃদ্ধি পায় বা রেভিনিউ ইনক্রিজ করে। আয়ের বাংলা হচ্ছে আয় আর আমরা ইংরেজিতে বলি হচ্ছে রেভিনিউ। সো রেভিনিউ যখন বৃদ্ধি পায় বা আয় যখন বৃদ্ধি পায় তখন হয় আমাদের ক্রেডিট। এজন্য আমাদের বিক্রয় হিসাব বা সেলস অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর যদি আমরা নগদে বিক্রি করি তাহলে নগদান হিসাব ডেবিট। আমরা যদি ব্যাংকের মাধ্যমে বিক্রি করি ব্যাংক হিসাব ডেবিট। আর আমরা যদি বাকিতে বিক্রি করি তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আমরা যদি বিলের মাধ্যমে বিক্রি করি তখন আমাদের নোটস রিসিভেবল ডেবিট বা দেনাদার নোটস রিসিভেবল হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট। আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে দেনাদার হিসাব ডেবিট। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যেভাবেই বিক্রি করি না কেন আমাদের সম্পদ বৃদ্ধি পায়। আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমাদের কি সম্পদ বললাম? আমাদের ৪ টা সম্পদ কিন্তু বিক্রয়ের মাধ্যমে বৃদ্ধি পায়। একটা হচ্ছে ক্যাশ টাকা বৃদ্ধি পেতে পারে বা নগদ টাকা বৃদ্ধি পেতে পারে। আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পেতে পারে। আর বাকি ২ টা হচ্ছে বাকির ক্ষেত্রে। যদি আমরা নরমালি বিক্রি করি, বাকিতে বিক্রি করি তখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার হিসাব। আর যদি আমরা বিলের মাধ্যমে বাকিতে বিক্রি করি তখন আমাদের নোটস রিসিভেবল বা প্রাপ্য বিল হিসাব। এই ৪ টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ২ টা হচ্ছে আমাদের ক্যাশ আর ব্যাংক আর ২ টা হচ্ছে বাকির ক্ষেত্রে। একটা হচ্ছে নোটস রিসিভেবল আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই জিনিসটা আপনারা প্লিজ মনে রাখার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যদি আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু বিক্রয় সংক্রান্ত যেই কোনো লেনদেন কিন্তু আপনারা খুবই সহজে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। তো আমরা আজকে বেসিক কয়েকটা লেনদেন প্র্যাকটিস করব। সেই ফর এক্সাম্পল আমাদেরকে বলল হচ্ছে নগদে ৳৫০,০০০ র পণ্য বিক্রয়। সো নগদে ৳৫০,০০০ র পণ্য বিক্রি করলে আমরা এটাকে জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করব? সো জাবেদায় এটাকে লিপিবদ্ধ করার জন্য আমরা ১ম এ কিন্তু মোট ৫ টা যদি আপনাদের এমসিকিউ প্রশ্ন আসে যে আমাদের জাবেদার ঘর কয়টা? আমাদের জাবেদার ঘর হচ্ছে ৫ টা। সবার আগে আমরা যেই ঘরটা তৈরি করি সেটা হচ্ছে আমাদের ডেট বা বাংলায় আমরা লিখব হচ্ছে তারিখ। আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি আমরা লিখব হচ্ছে ডেট আর আমরা যারা বাংলাতে পড়ি আমরা লিখব হচ্ছে তারিখ। এরপর আমরা লিখব হচ্ছে পার্টিকুলারস বা অ্যাকাউন্টস টাইটেল। বাংলায় আমরা যারা লিখব আমরা লিখব হচ্ছে হিসাবের নাম অথবা বিবরণ। আমরা লিখব হচ্ছে পার্টিকুলারস বা অ্যাকাউন্টস টাইটেল আর আমরা বাংলায় পড়লে আমরা লিখব হচ্ছে হিসাবের নাম অথবা বিবরণ। এরপর আমরা এখানে লিখব হচ্ছে লেজার নাম্বার। আর আমরা বাংলায় লিখব হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা এখানে পুরাটা দেওয়ার দরকার নাই। আর পৃষ্ঠার জন্য দিলেই হয়ে যাবে। এরপর আমাদের ডেবিট টাকা আর হচ্ছে আমাদের ক্রেডিট টাকা। আমাদের তাহলে জাবেদার ঘর হলো মোট ৫ টা। ডেবিট টাকা আর হচ্ছে আমাদের ক্রেডিট টাকা। এভাবে করে আমরা খুব সিম্পলি কিন্তু জাবেদার ঘরটা তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের জাবেদার ঘর যদি জিজ্ঞেস করা হয় মোট কয়টা জাবেদার ঘর তৈরি করতে হয়? আমরা কিন্তু এখন সবাই বলতে পারব যে জাবেদার ঘর মোট ৫ টা। প্লিজ এটা মনে রাখবেন। এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাবেদার ঘর মোট কয়টা? জাবেদার ঘর মোট ৫ টা। ১ম হচ্ছে ডেট, পার্টিকুলারস, লেজার নাম্বার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বা আমরা বাংলায় লিখব হচ্ছে তারিখ, হিসাবের নাম বা বিবরণ যেকোনো একটা লিখলেই হবে। খতিয়ান পৃষ্ঠা ডেবিট, ক্রেডিট বা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে করে আমরা জাবেদার ঘর তৈরি করে নেব। এখন
কথা হচ্ছে আমরা তো জাবেদার ঘর তৈরি করা শিখলাম বা আমরা কিন্তু এখন সবাই জাবেদার ঘর তৈরি করতে পারি। আমরা আজকে যে লেনদেনগুলো প্র্যাকটিস করব সেটাকে আমরা কিভাবে জাবেদার ঘরে লিখব? আমাদের ১ম এ যেই ম্যাথটা আমরা সলভ করব সেই ম্যাথের কিন্তু যে সালটা বলা থাকবে আমরা সবার আগে সেই সালটা লিখব। সে ফর এক্সাম্পল আমাদের বলা আছে হচ্ছে ২০২৫ সাল মে মাসের ১ তারিখ। তাহলে আমরা লিখব হচ্ছে মে 1। আমাদের জাবেদাটা হচ্ছে নগদে পণ্য বিক্রি করা হলো ৳৫০,০০০। আমরা এখানে লিখব হচ্ছে নগদ ডেবিট। আর আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি আমরা লিখব হচ্ছে ক্যাশ ডেবিট। আর আমরা এখানে লিখব হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা ইংলিশ মিডিয়ামে যারা পড়ি আমরা লিখব হচ্ছে সেল অথবা সোল্ড সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা টাকার ঘরে লিখব হচ্ছে ৫০,০০০। আর এখানে আমরা টাকার ঘরে লিখব হচ্ছে ৫০,০০০। অবশ্যই কিন্তু এখানে ব্যাখ্যা লিখতে হবে। যদি ম্যাথে স্পেসিফিক্যালি বলে থাকে যে ব্যাখ্যা লেখার দরকার নাই, তখন লাগবে না। বাট আপনারা কিন্তু ম্যাথে কোনো কিছু বলা না থাকলে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা না লিখে শুধু ট্রান্সেকশন গুলো লিখে দিলেই বা ডেবিট ক্রেডিট করে দিলেই কিন্তু নাম্বার দিবে না। নাম্বার কেটে নিয়ে যাবে। সো প্লিজ ব্যাখ্যা লেখার চেষ্টা করবেন। ব্যাখ্যা হবে নগদে পণ্য বিক্রি করা হলো। নগদে পণ্য বিক্রয়। তো এখন আমাদেরকে যদি বলে যে ব্যাংক চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হলো ৳৫০,০০০, তখন আমাদের জাবেদা কি হবে? নিশ্চয়ই আপনারা এখন নিজেরাই এটা খুব সহজে সলভ করতে পারবেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে গিয়ে বিক্রয় হিসাব ক্রেডিট। ধরুন এটা হচ্ছে মে ২। তাহলে আমাদের কি হবে? ব্যাংক আমরা বাংলায় লিখব। সো আমরা লিখব হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি আমরা ইংরেজিতে ব্যাংক লিখব। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর বিক্রয় ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আর ইংরেজিতে লিখবো আমরা সেলস ক্রেডিট। কত টাকা? ৳৫০,০০০। ডেবিটের ঘরে ৫০,০০০ আর ক্রেডিটের ঘরে ৫০,০০০। অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাংক চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা। এভাবে করেই কিন্তু আমরা আমাদের যেই লেনদেনগুলো রয়েছে বা ট্রান্সেকশন গুলো রয়েছে সেগুলোকে আমরা জাবেদার বইতে লিপিবদ্ধ করতে পারি। এখন যদি বলা হয় যে ব্যাংক চেক না, এখন আমাদেরকে বলছে হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করা হলো। সো বাকিতে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে আমরা জাবেদা কি দিব? বাকিতে পণ্য বিক্রি করলে এর জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সো বাকিতে পণ্য বিক্রি করা হলো। এর জাবেদা কি হবে? নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন। বাকিতে পণ্য বিক্রি করার জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। ধরেন বলা হলো ৳৫০,০০০। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে টাকাটা সেম রাখলাম। তাহলে আমরা এখানে ব্যাখ্যা লিখব যে বাকিতে পণ্য বিক্রি করা হলো। এখন আমরা যারা ইংলিশ মিডিয়াম তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন যদি আমাদেরকে বলে যে আমরা বিক্রি করছি হচ্ছে বিলের মাধ্যমে। তো আমরা আগেই বললাম যে বাকিতে কিন্তু ২ ভাবে বিক্রি করা যায়। একটা হচ্ছে নরমালি আর একটা হচ্ছে বিলের মাধ্যমে। তো এখন যদি বলে যে বিলের মাধ্যমে বিক্রি করা হলো ৳৫০,০০০, তাহলে আমাদের দেনাদারের জায়গায় আমরা এখানে লিখব হচ্ছে প্রাপ্য বিল হিসাব বা প্রাপ্য নোট হিসাব। শুধু দেনাদারটা চেঞ্জ হবে। প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল প্রাপ্য নোট একই কথা, একই নাম। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু না। ইংরেজিতে বলা হয় হচ্ছে নোটস রিসিভেবল। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের ক্যাশ বা নগদ, এরপর হচ্ছে আমাদের ব্যাংক, এরপর হচ্ছে আমাদের দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল, এরপর হচ্ছে আমাদের নোটস রিসিভেবল বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল হিসাব। এই প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। আর আমরা জানি যে চলতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্যই এগুলো কিন্তু ডেবিট হয়েছে। আবার আমাদের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিক্রয় ক্রেডিট। যখন আমরা নগদে বিক্রি করেছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট, যখন আমরা ব্যাংকের মাধ্যমে বিক্রি করেছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট, যখন আমরা দেনাদার বা নরমালি বাকিতে বিক্রি করেছিলাম বিক্রয় হিসাব ডেবিট, যখন আমরা বিলের মাধ্যমে বিক্রি করেছিলাম তখনও কিন্তু বিক্রয় হিসাব ডেবিট। আমরা যেইভাবেই বিক্রি করি না কেন বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা যেভাবেই বিক্রি করি না কেন বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট হচ্ছে, বারবার বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। কেন বারবার বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে? কারণ আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে বা রেভিনিউ ইনক্রিজ করছে। সো আয় বৃদ্ধি পেলে বা রেভিনিউ ইনক্রিজ করলে কিন্তু আমাদের ক্রেডিট হয়। সেই জন্য বারবার কিন্তু আমাদের বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিটই করছি। এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তনই কিন্তু হচ্ছে না। আই থিঙ্ক বিক্রয় সংক্রান্ত এখন যেই কোনো জাবেদা আসুক আপনি কিন্তু খুব সহজেই এটাকে সলভ করতে পারবেন। এখন আপনাদেরকে জাস্ট একটু থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা আপনাদের এই সম্পর্কে ভালো নলেজ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে
৳১,০০,০০০ পণ্য বিক্রি করা হলো, ৳৬০,০০০ নগদে পাওয়া গেল আর ৳৪০,০০০ একটা চেক পাওয়া গেল। তো খুবই সিম্পল, আমি যেই টাকার যে নগদে পেয়েছি সেজন্য আমার নগদান হিসাব ডেবিট, মানে ৳৬০,০০০ জন্য নগদান হিসাব ডেবিট। আমি চেক পেয়েছি, চেকের জন্য আমার ব্যাংক হিসাব ডেবিট আর আমার বিক্রয় হিসাব ক্রেডিট ৳১,০০,০০০। এর পরের ভিডিওতে আমরা এরকম কঠিন, কঠিন যেসব লেনদেন বা ট্রান্সেকশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।